আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আমি আলফি আহমেদ তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। এর আগে চলো জেনে নেওয়া যাক মৌল কি জিনিস। আমাদের আশেপাশে অনেকগুলো পদার্থ থাকে, তাই না? বিভিন্ন পদার্থ বিভিন্ন মৌল দ্বারা তৈরি। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা হলো 118টা। এই 118টা মৌল দিয়ে আমাদের আশেপাশে যত কিছু জিনিসপাতি দেখো, কলম, খাতা, বই, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, বিভিন্ন রাসায়নিক পদার্থ, সব কিছুই কি এই 118টা মৌল অনেকভাবে একটা অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এই মৌলগুলা আসলে আলাদা কিভাবে করা যায়, যেমন মানে কিভাবে চিনব আসলে, যেমন অক্সিজেন আমরা আলাদাভাবে চিনতেছি, হাইড্রোজেনকে আমরা আলাদাভাবে চিনতেছি, তাই না? ভিন্ন মৌল হলে এর পরমাণুও কিন্তু ভিন্ন হয়, তাই না? এটা সিম্পল লজিক্যালি বোঝা যাচ্ছে যে মৌল যদি ভিন্ন হয় পরমাণুও ভিন্ন হবে, মানে পরমাণুর আকার, ভর, ধর্ম কি হবে, সব ভিন্ন হবে। এখন এই যে আমরা আলাদা মৌল বা আলাদা পরমাণুর কথা বলতেছি বা এই পার্থক্যের কথা বলতেছি, যে একটা মৌলের থেকে আরেকটা মৌলের যে আকার, ধর্ম, ভর পার্থক্য তৈরি হয়, এটা কিসের কারণে, আমরা কি দেখে বুঝবো যে আসলে পার্থক্যটা তৈরি হয়েছে? এটা আমরা এই প্রোটন সংখ্যা দেখে বুঝবো। ঠিক আছে, আমরা গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি যে একটা পরমাণুর ভিতরে প্রোটন থাকে, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন থাকে, তাই না? এটা আমরা গত ভিডিওতে পড়েছি। এই তিনটা অংশ থাকে কিসের ভিতরে? পরমাণুর ভিতরে থাকে। এখন এই প্রোটন সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো যে মৌলের বৈশিষ্ট্যটা আসলে কীরকম। ঠিক আছে, এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের আলোচ্য বিষয় কি ছিল? পারমাণবিক সংখ্যা, তাই না? এই প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন যতগুলো সংখ্যক থাকবে, পারমাণবিক সংখ্যা ওই মৌলের কি হবে? ততটুকু হবে। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা কি হবে? সমান হবে। এবং এর দ্বারা আমরা বুঝতে পারবো যে মৌলটার বৈশিষ্ট্য চেঞ্জ হইতেছে এবং একটা মৌল থেকে আরেকটা মৌল আমরা পার্থক্য করতে পারবো বা চিনতে পারবো। এটা একটা মৌল, এটা একটা মৌল। এখন একটা মৌলের প্রোটন সংখ্যা 8, অর্থাৎ পারমাণবিক সংখ্যাও 8, প্রোটন সংখ্যা 10, অর্থাৎ পারমাণবিক সংখ্যাও 10। তাহলে এই দুইটা যে আমরা দুইটা মৌল কিভাবে পার্থক্য করলাম? কারণ এটার প্রোটন সংখ্যা দেখছি কত? 8, এটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত দেখছি? 10। তার মানে আমরা বুঝতে পারবো যে এইটা একটা মৌল, এটার বৈশিষ্ট্য আলাদা, ধর্ম আলাদা, আকার আলাদা। এইটা আরেকটা মৌল, এটার বৈশিষ্ট্য, ধর্ম, আকার এটার থেকে কি আলাদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা চিত্র মাধ্যমে দেখি, পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটন সংখ্যা কত? 8, নিউট্রন সংখ্যা কত? 8। ঠিক আছে, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হলো আমরা তো জানলাম যে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা কি সমান, তাই না? এর পাশাপাশি যত সংখ্যক প্রোটন থাকে পরমাণুতে অত সংখ্যকই আবার কি থাকে? এই যে ইলেকট্রনগুলো দেখতেছো, এই ইলেকট্রনগুলো থাকে। তার মানে আমরা ফাইনাল যে কথাটা বলতে পারি যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তিনটার মানে কি হবে? সমান হবে। অর্থাৎ প্রোটন সংখ্যা যদি 8 হয়, এইখানে 8টা ইলেকট্রন থাকবে। এখানে আমি এই চিত্রটা দেখিয়েছি হলো অক্সিজেন পরমাণুর। অক্সিজেন পরমাণুতে কি থাকে? 8টা প্রোটন থাকে, 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কত হয়? 8 হয়। এখানে যদি দেখো 1টা 2টা 3 4 5 6 7 8, টোটাল কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে এবং এর প্রোটন সংখ্যাও কত? 8। কিছু কিছু মৌল আছে যেগুলোর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সবগুলাই সমান থাকে। নিউট্রন সংখ্যা মৌলের আলাদা থাকে, কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে এই নিউট্রন সংখ্যাও কি 8। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এখন আমরা ভর সংখ্যা নিয়ে একটু আলোচনা করি, মৌলের ভর সংখ্যা। ঠিক আছে,
আমরা এখানে একটা পরমাণুর গঠন দেখতে পাচ্ছি সোডিয়াম। পরমাণুটা কি? সোডিয়াম। ঠিক আছে, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো কি 11, অর্থাৎ 11টা ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, বাইরে একটা 11। সো এখানে ইলেকট্রন সংখ্যা 11টা, তার মানে প্রোটন সংখ্যাও 11টা, পারমাণবিক সংখ্যাও 11টা। ভর সংখ্যা নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সেটা হলো তোমাকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। কোনো একটা মৌলের ভর সংখ্যা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সেই মৌলটার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, এখন সোডিয়ামের ক্ষেত্রে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সবগুলো সমান হলেও নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা থাকে। এই দেখো একটা অন্যরকম, আমরা একটা পরমাণু পেয়ে গিয়েছি সোডিয়াম, সেটার কি নিউট্রন সংখ্যা 12। ঠিক আছে, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলাম। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11, নিউট্রন সংখ্যা হলো 12। এই যোগ করলে যেটা পেলাম আমরা 23, এটা হলো কি সোডিয়ামের ভর সংখ্যা। ঠিক আছে, আমরা যদি আরেকটা পরমাণুর ক্ষেত্রে দেখি, যেমন অক্সিজেনেরটা, অক্সিজেনের প্রোটন সংখ্যা যদি ভর সংখ্যা নির্ণয় করতে চাই, প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যাও 8, 8 আর 8 যোগ করলে 16 হয়। তোমাকে যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা বলে দেওয়া থাকে এবং ভর সংখ্যা বলে দেওয়া থাকে, তাহলে তুমি নিউট্রন সংখ্যা বের করতে পারবা না? অবশ্যই পারবা। যেমন এই সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি, তোমরা হয়তো বা সবাই গণিতের সমীকরণের অধ্যায়টা করেছো। আমরা সূত্রটা আগে লিখি, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস হলো নিউট্রন সংখ্যা। এখন আমাদের কি বের করতে হবে? আমরা নিউট্রন সংখ্যা জানি না। মনে করো এই সোডিয়ামেরই এই 12, এই নিউট্রন সংখ্যাটা আমার দেওয়া নাই। ঠিক আছে, আমরা এখন এটা বের করব। আমাদের ভর সংখ্যা দেওয়া আছে 23, প্রোটন সংখ্যা কত আমরা জানি 11, প্লাস নিউট্রন সংখ্যা আমরা জানি না, তাই না? এখন এখানে যদি আমরা এটা এই মানটা এই সাইডে পার করে দিই, তাহলে কি হবে? 23, 11 সামনে প্লাস আছে, তাহলে কি হবে? সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই নিউট্রন সংখ্যাটা পেয়ে গেলাম এভাবে। তাহলে 23 থেকে 11 চলে গেলে কত থাকে? 12। সো নিউট্রন সংখ্যা কত হবে? 12 হবে। এভাবে আমরা ভর সংখ্যা থেকে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বের করতে পারবো, যদি আমাদের ভর সংখ্যা জানা থাকে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।